আজকে যার বিষয়ে কথা বলবো তিনি হচ্ছে শরীফ ওসমান হাদি। তিনি জুলাই যোদ্ধা, রাজপথের এক লড়াকু সৈনিক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র। শরীফ ওসমান হাদির উপর এমন এক ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমি এবং সারা দেশের আপামর জনতা, নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, সকল পর্যায়ের সকল শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে আমিও এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আজকে দেখেন, এমন একটি পর্যায়ে ঘটনাটি ঘটেছে যখন নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করেছে আগামী 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছে দেশের কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচন ঘিরে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে, অনেক কোন্দল সৃষ্টি করা হচ্ছে, আমাদের বাঙালি জাতীয়তাবাদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। পার্শ্ববর্তী রাষ্ট্র এবং দেশের ভিতরে দেশের শত্রু যারা, তারা দেশকে ভালোবাসে না, তারা এই কাজগুলো করছে। আজকে দেখেন, এমন একটা মুহূর্ত, দিনে দুপুরে ওসমান হাদির রিকশা চলমান অবস্থায় ছিলেন নির্বাচনী প্রচারণায়। সেই অবস্থায় তাকে মোটরসাইকেল থেকে দুর্বৃত্ত বা সন্ত্রাসী মাধ্যমে তাকে তার মাথায় গুলি করা হয়েছে। যেমন এমন এক শুটার, যে অভিজ্ঞ শুটার, যে কিলার, সে গুলিটা এমনভাবে করেছে যে তার মাথা এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বেরিয়ে গেছে। চিন্তা করুন কত ভয়ঙ্কর ঘটনা। আমরা কিসের মধ্যে আছি? আমাদের কাদের নিরাপত্তা আছে? এই দেশকে নিয়ে যারা ভালোবাসবে, এই দেশকে নিয়ে যারা কথা বলবে, এই দেশকে নিয়ে যারা চিন্তা করবে, আমরা কেউ নিরাপদ না। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমি যে কথা বলছি বা আরও যারা কথা বলছেন, তাদের নিরাপত্তা কে দিবে? দেখুন, এমন একটা পর্যায়ে এই কাজটি হয়েছে, খুবই ন্যাক্কারজনক ঘটনা। আপনি চিন্তা করেন, 36 জুলাই এতগুলা মানুষ মারা গেল, হ্যাঁ, তার কোনো সুরাহা এখনো পর্যন্ত হয়নি। খুনি ফ্যাসিস্টরা পালিয়ে গেছে দেশ থেকে, এবং পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে, তারা যাতে সেফলি এক্সিট নিতে পারে, এই ধরনের সহযোগিতা করা হয়েছে। তা আমি বলবো, যেহেতু অপরাধী ইতিমধ্যে চিহ্নিত, তো অপরাধী যে আছে তাকেও এখন নিরাপত্তা দেওয়ার বিষয় এখানে জড়িত। কারণ তাকে যদি আবার খুন করা হয়, তাকে যদি আবার মেরে ফেলা হয়, তাহলে তার কাছ থেকে সঠিক তথ্যটি পাওয়া যাবে না, যে কার ইশারা, কার নির্দেশে সে এই লোকটিকে অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা করছে। সে কে ওসমান হাদি? ওসমান হাদি হচ্ছে সারা বাংলাদেশের আপামর জনতার জুলাই রেভলিউশন, জুলাই বিপ্লবের এক রাজপথের অগ্রগামী লড়াকু সৈনিক। তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। চিন্তা করা যায় সে কি করেছে? তার অপরাধটা কি অপরাধে তাকে গুলি করা হলো? কি অপরাধে তাকে মেরে ফেলার চেষ্টা করা হলো? আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তার অপরাধটা কি, সে কি করেছে। যে দেশ থেকে টাকা পাচার করেছে? টাকা কি বিদেশে পাঠিয়ে দিয়েছে? দেশকে কি কারো গোলাম বানানোর জন্য বা কারো কাছে মাথা নত করার জন্য সে কি কোনো কার্যক্রম চালাচ্ছে? সে কি কারো ব্যক্তিগতভাবে কারো ক্ষতি করেছে? আমার জানা মতে সে ব্যক্তিগতভাবে বা দেশে ক্ষতি হোক এমন কোনো কাজ সে করেনি। তাহলে কেন তাকে গুলি করা হলো? কি কারণে গুলি করা হলো? কেন তাকে মেরে ফেলার চেষ্টা করা হলো? তিনি একজন সংসদ সদস্য প্রার্থী,
ঢাকা ৮ আসন থেকে। এমন একজন প্রার্থীকে নিরাপত্তা দিতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ। তাদের নাকের ডগার উপর দিয়েই সবকিছু ঘটতেছে। তারা সবকিছুই জানে যে বাংলাদেশের এত অবৈধ অস্ত্র কোথা থেকে আসছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় এত অস্ত্র থানা থেকে চলে গেল, এই অস্ত্রগুলোর হদিস কোথায়? কতগুলো অস্ত্র উদ্ধার হয়েছে, কতগুলো এখনো বাহিরে আছে? এই জিনিসগুলা কে কে করবে? কার দায়িত্ব? এগুলো তো সাধারণ মানুষের দায়িত্ব না। সাধারণ মানুষ তো এগুলো নিয়ে চিন্তা করবে না। এগুলার চিন্তা করার কাজ হচ্ছে যাদের দায়িত্ব তারা করবে। কিন্তু আমরা তো উদ্বিগ্ন। আমরা এই বিষয়ে যথেষ্ট পরিমাণ উদ্বিগ্ন। আজকে আমরা কেউ নিরাপদ নই। আমরা কোন দেশে বসবাস করছি? যে দেশে একজন সাধারণ মানুষের নিরাপত্তা নাই, যে দেশে একজন দেশপ্রেমিকের নিরাপত্তা নাই, যে দেশে একজন জুলাই যোদ্ধার নিরাপত্তা নাই, আমরা কোথায় আছি? কিসের মধ্যে বসবাস করছি? আজকে যখন আমি ঘটনাটি শুনতে পাই, তখন আমার আসলে হৃদয়টা একদম ভেঙে পড়ে। যে এই লোকটার কথা এত শুনতাম সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন টক শোতে এবং ইসলাম মঞ্চ থেকে সে রাজপথে দিনের পর দিন সে রাজপথে বসে থাকতো দেশের মানুষকে সজাগ করার জন্য, দেশের মানুষকে জাগ্রত করার জন্য, দেশের মানুষের ইমানি দায়িত্ব দেখানোর জন্য, তাদেরকে দেশপ্রেমিক হওয়ার জন্য উদ্বুদ্ধ করত। দেশের শত্রু কারা, কারা বন্ধু, কারা শত্রু, এই জিনিসগুলো সে চিহ্নিত করত এবং স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলত। যদিও তার বয়স কম, তাতে কি হয়েছে? আপনারা তো জানেন যে ইমাম আবু হানিফা, ওনার বয়স খুবই কম ছিল। ছোটবেলা থেকেই উনি চৌকস ছিলেন। কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি ছিলেন। ছোটবেলা থেকে উনি বিদ্রোহী ছিলেন। বয়স ইজ ডাজেন্ট ম্যাটার, এজ ইজ ডাজেন্ট ম্যাটার। এখানে বয়স কোনো মুখ্য বিষয় নয়, বয়স কোনো ব্যাপার না। এখানে বিষয় হচ্ছে আপনি কিরকম মানুষ, আপনার মন মানসিকতা কিরকম, আপনার ধ্যান ধারণা কিরকম, আপনার চিন্তা চেতনা কিরকম, আপনি কিরকম একজন সমাজের জন্য, জাতির জন্য আপনি একজন মুখপাত্র। আজকে দেখেন তার চিকিৎসা চলতেছে, খুবই সংকটাপূর্ণ। ডাক্তাররা খুবই ক্রিটিক্যাল সার্জারি করেছে, খুবই ক্রিটিক্যাল। জানি না আল্লাহ তাকে হায়াতে বাঁচায় রাখে কিনা। তো আল্লাহর কাছে সবাই দোয়া করবেন তিনি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন। সেই সৈয়দ শরীফ উসমান হাদি আবারও ডাক দেন, ইনকালাব ইনকালাব, জিন্দাবাদ জিন্দাবাদ, সেই রেনেসাঁ। আজকে কি হচ্ছে? আজকে তার জীবন সংকটাপন্ন, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি দেশের স্বাস্থ্য বিভাগ এবং দেশের সরকারের কাছে আবেদন জানাবো যে তার চিকিৎসা যেন দ্রুত করা হয়। প্রয়োজনে দেশে এবং দেশের বাইরে চিকিৎসক এনে তার যেন চিকিৎসা করা হয় এবং দ্রুত যাতে চিকিৎসা করা হয়। কারণ তিনি একজন নির্বাচনের ক্যান্ডিডেট, ওনাকে সুস্থ করে তুলতেই হবে। কারণ উনি একজন সমাজের, রাষ্ট্রের একজন মুখপাত্র। তার কথাগুলো সমাজের আপামর জনতা থেকে, সমাজের আপামর মানুষ থেকে, সাধারণ মানুষ থেকে যে তার যে কথাগুলো, সেই কথাগুলো তাদেরই প্রতিনিধিত্ব। আজকে তাকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে। কি অপরাধ করেছে আমার ভাই? কি অপরাধে আপনারা তাকে এই শাস্তি দিলেন? জানি না তার মৃত্যু বা হায়াত মৃত্যুর কথা বলা যায় না। যদি এই লোকটা মারা যায়, তবে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, একজন জুলাই যোদ্ধা যদি মারা যায়, সৈয়দ আব্দুল হাদি যদি মারা যায়, তার এই জমিনে রক্ত ঝরেছে। মনে রাখবেন, ঘরে ঘরে সৈয়দ আব্দুল হাদি জন্ম নেবে। কয়জনকে মারবেন? এই হাদি এমন এক অনুপ্রেরণা, এমন একজন আইডল যে তার রক্ত ঝরেছে মানে কি। এখন দেখেন সারা বাংলাদেশের যে মানুষটা চিনত না কোনোদিন, সেও আজকে চিনবে তাকে।
তার কথাগুলো সে কথাগুলো শুনবে নতুন করে। একটা জিনিস মনে রাখবেন, এক হাদিকে গুলি করা হয়নি, এই জুলাইয়ে লক্ষ কোটি আপন মানুষের মাথায় গুলি করা হয়েছে। বিবেককে জাগ্রত করুন, এখনো সজাগ হন। আজকে যদি আমরা সচেতন না হই, সজাগ না হই, তাহলে আজকে কয়দিন পরে শুনতে পাবো অমুক যোদ্ধা, তমুক যোদ্ধা, অমুক যোদ্ধাকে অপহরণ, অমুক যোদ্ধাকে গুলি করা হয়েছে, অমুক যোদ্ধাকে নির্যাতন করা হয়েছে, অমুক যোদ্ধাকে পাশবিক গুম করা হয়েছে, অমুক যোদ্ধাকে অস্ত্র দিয়ে আঘাত করে মেরে ফেলা হয়েছে। ভাই, এটা কি? হোয়াট ইজ দিস? এটা তো আমরা আশা করিনি। এই অকল্পনাতীত একটা ঘটনা ঘটে গেল। মনে রাখবেন সারা দেশের ভাই ও বোনেরা, আজকে এই ঘটনার কারণে মনে হচ্ছে আমাদের যুদ্ধ শেষ হয়নি, এখনো আমাদের যুদ্ধ বাকি আছে। যুদ্ধ আমাদেরকে চালিয়ে যেতেই হবে যতক্ষণ না পর্যন্ত এই বাংলাদেশের মানুষ, প্রতিটি মানুষ নিরাপদ না হবে, প্রতিটি মানুষের আর্থিক সিকিউরিটি না হবে, প্রতিটি মানুষের সামাজিক নিরাপত্তা না হবে, প্রতিটি মানুষের সামাজিক মর্যাদা না হবে, প্রতিটি মানুষের নাগরিক অধিকার নিশ্চিত না হবে, শিক্ষা, বস্ত্র, বাসস্থান প্রতিটি নাগরিকের যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে, প্রতিটি মানুষের ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকা এগুলোর জবাবদিহিতা না হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ না হবে, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ থামবে না। আবার যুদ্ধে শুরু হয়ে গেল, রক্তে আপনারা আগুন ঢেলে দিলেন। রক্তের এই আগুন আবার আপনারা দাবানলের মতো জ্বালিয়ে দিলেন। মনে রাখবেন, এক হাদি যদি মারা যায়, লক্ষ হাদি জন্ম নেবে। এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি আজকে বিপর্যস্ত মানসিকভাবে, যারা হাদিকে ভালোবাসে। তো আমি আজকে এখানেই সংক্ষেপ করছি। দেখেন, হাদিকে নিয়ে অনেকে অনেক কথা বলছে, আজকে বেরিয়ে আসছে আসল সত্য। দেখেন, হাদির প্রতি মানুষের এত ভালোবাসা, হৃদয় নিংড়ানো ভালোবাসা, সমাজের যত মানুষ আছেন সবাই হাদিকে নিয়ে আজকে ভাবছেন, সবাই হাদিকে নিয়ে কথা বলছেন, হাদির স্মরণকালের কথাগুলো, বক্তব্যগুলো শোনাচ্ছেন, আবার নতুন করে হাদির উক্তিগুলো শোনাচ্ছেন। হ্যাঁ, Islam is our big motivation for the insaf, justice. And we also think we are captured by India. We have no capacity, no capabilities. We are always dependent on the India's satisfaction. I am contesting independently in the election. Habib Inkilab, I don't want this. The honor is, I am the Inkilabed Hadi. Actually, we are not anti-Indian. We are anti-aggression. Any kind of aggression. A person can die. Idea cannot die. All the India channels, second and third class channels, are open in Bangladesh. বাচ্চা ছেলেদের সাথে আমাদের আনেন কেন ভাই? অবশ্যই না, অবশ্যই না। তোমাদের সাথে তোমাদের টক সাথে আসাই না ভাই, আপনি না আসলে তো আমরা বলে যাবো না। আমি শিখতে চাই আমাদের কাছ থেকে, কিন্তু জানতে চাইবো যে শাপলা হত্যাকাণ্ড এবং পিলখানা হত্যাকাণ্ড যে এখানে আসলো না, এটার ব্যাপারে আপনাদের কোনো মতামত আছে কিনা? না, শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড আর 90-তে হত্যাকাণ্ড ভাই 9 বছর আন্দোলনে যত মানুষ জীবন দিচ্ছে তার থেকে অগণিত বেশি মানুষ শাপলায় জীবন দিছে না, পিলখানায় দিছে না, এবং তার চেয়েও বেশি কি 24-এ দিছে না। আমরা এটা করতে পারতাম। 24 আসে, 24 তো আছে, কিন্তু 24 তো হঠাৎ করে হয়ে যায় না। 36 দিনে 36 জনে চলে আসে না। এটা গত 16 বছরের দীর্ঘ বছর লাগছে, 17 বছর লাগছে। এই 17 বছরে সময় বলতেছে যে পিনাকি ভট্টাচার্যের কথা শুনবেন, আরো 3-4 জনের নাম বললো, তারপর শেষে বললো যে ওসমান হাদির কথা শুনবেন। তারপর আমার 2-4 জনে বললো যে এটা নিয়ে রিয়েকশন দেওয়া দরকার। তো আমরা কোথার মধ্যে কি বলে আমরা দেওয়া দরকার। তো আমরা রিয়েকশন এই জন্য দিই নাই যে দুনিয়ার যে যেখানে বসে যে কোনো একটা কথা বলবে, এবং একটা রিয়েকশন মানে তো হলো আমার গায়ে মাখা।
ফ্যাক্ট হলো ইভেন তো আমরা এটা বলেও দিয়েছি যে আমাদের সাথে যদি কারো ছবিও থাকে, এখন তো রাস্তাঘাটে কত মানুষ একটা ছবি তুলতে চায়, যদি না বলি তাহলে এটা এক ধরনের মনে কষ্ট পায়, কিন্তু দেখতে হবে সে আমাদের সংগঠনের বা আমাদের নিজেদের কোনো লোক কিনা। তো এবং আমরা সন্দেহ করেছি একটা পাশে চটি ব্যাগ থাকবে, সিথি করে চুল আঁচড়াবে, হ্যাঁ, এরপরে একটু একটু রবীন্দ্রনাথ পড়বে, শান্তিনিকেতনী ভাষায় পড়বে, অশুদ্ধ অশ্লীল একদমই বলা যাবে না, এই করে 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 আসাদুজ্জামান নূর শুধু গণহত্যাই করবে না, তার গাড়ি বহরে যারা হামলা করছে তাদেরকে গুম করছে, খুন করছে। এই যে ছায়ানটি, এই যে উদিচি, এই পুরো গ্রুপটা তাদের প্রোডাক্ট কারা? এই যে হুমায়ুন আহমেদের সাহেবের যে নাটক করতো আমির খসরু, কি জানি খসরু, ভুলে গেছি, স্বাধীন খসরু, ভাবেন 54 বছর বয়স এই স্টুপিডটা। মানে আওয়ামী লীগ যে কত বড় স্টুপিড হইতে পারে, ওদের সব গেছে। মানে ওরা এই দুনিয়ার সমস্ত নারী অধিকারের তো টিন্ডার নিয়ে আসছে, নারী অধিকার নিয়ে কথা বলবে, ওরা সংস্কৃতি কর্মী। এই যে একজন মহিলা উপদেষ্টা, তার ছবিটা পিছনে রাইখা যেই ভাষায় যা বলতেছে, এইটা তো ছাপরি বললেও হয় না, এটা দুনিয়া কোথাও নাই, এটা কোনো ক্লাসই নাই। মূলত আওয়ামী লীগ এই ক্লাসেই বিলং করে। তো আওয়ামী লীগ যে এই ক্লাসে বিলং করে, এইটা যাতে ধরা না পড়ে, এই জন্য তারা এইরকম গিলে করা পাঞ্জাবি, অনেক বুদ্ধিজীবী, তাত্ত্বিক, এই যে তাদেরকে দিয়ে 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 প্রচুর ভেগ কথাবার্তা বলাইতো। আপনি অর্ধেক বুঝবেন, অর্ধেক বুঝবেন না, আলো আদারি ভাষা, চর্যাপদের মতো, মানে বিরাট একটা তাত্ত্বিক ব্যাপার। এই বলে বলে তারা বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশকে টুঙ্গিপাড়ার কলোনি বানাইছিল। আমাদেরকে এখন যেটা করতে হবে, সেই কলকাতা এবং টুঙ্গিপাড়ার কলোনিয়ালিজম ভেঙে ঢাকার বাংলাদেশ গড়ে তুলতে হবে। আর বাংলা মানে আর এখন আর কলকাতা না, বাংলা মানেই বাংলাদেশ। এই স্বাধীন পরিচয়ের জন্য আমাদের দীর্ঘ প্রস্তুতি নিতে হবে, মনস্তাত্ত্বিক লড়াই, সাংস্কৃতিক লড়াইয়ের জন্য। প্রত্যেকটা আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই। হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। কিন্তু আমাদের লড়াইটা হলো, আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন, আমার পরিবার সবাই। তো আমি আমার মাকে বলেছি যে দেখো, মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি, কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি, যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই। সুতরাং আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের? বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন, কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা। হাঁটতে হাঁটতে আমার পা ফুলে যায়, আমি, আমার টিম সেদিনকে ব্যাগের মধ্যে জুতো নিয়ে তারপরে একটা শপিং মলে ঘুরছিলাম, মানে পা ফুলে গেছে, পা জুতোয় ঢুকাতে পারছিলাম না। তো জিয়াউর রহমানের একটা ওনার গল্প মনে পড়ছিল, যিনি মাইলকে মাইল যখন হাঁটতেন, ওনার সাথে স্টাফদের পা ফুলে যেত, কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে। তখন তাকে বলতো, স্যার আপনার তো আর্মি ট্রেনিং, আমরা তো আর পারি না। এই জন্য ওনাকে মানুষ রাখাল রাজা বলতো। তা আমরাও সারা বাংলাদেশের 56,000 বর্গমাইলে হাঁটতে চাই, আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই, একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই। আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটা করব। যেদিন নিয়ে যাবেন, আমি স্বপ্ন দেখে যেতে চাই, আমি আমাদের এমন টিম, আমি আমার সন্তানকে রেখে যেতে চাই, আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশের কিয়ামত পর্যন্ত জারি থাকে। ঢুকে এরপরে পিছনের ওয়ালে গিয়ে লিখেছে, সে ওয়াল 2 ইঞ্চি ছিদ্র হয়ে গেছে। বই তো এমনি তো বলা যাবে না যে একাডেমিক থিসিস আছে, আমি আন্দাজে কথা বলি না, আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই। তো এইটা আমি বলতে চাই না, তখন আবার বলবেন যে গালিকে প্রমোট করে। কিন্তু হ্যাঁ, আপনার চোখের সামনে শহীদ রিয়াগো এর বুলেটটা ভিতর থেকে ঢুকে এরপরে পিছনের ওয়ালে গিয়ে লিখেছে, সে ওয়াল 2 ইঞ্চি ছিদ্র হয়ে গেছে। এই রাষ্ট্রের এমন কোনো লিখাল ওয়েপন আর্মির কাছে, পুলিশের কাছে, বিজেপির কাছে ছিল না যেইটা
সাধারণ নাগরিকের উপরে এই হাসিনা ব্যবহার করে নাই। আপনার বুকের মালিক আপনার সামনে বসে কলিজে ছিঁড়ে ওয়াল ছিদ্র হয়ে গেছে, তখন আপনি রবীন্দ্রসঙ্গীত গাইবেন? আপনি কি করবেন তখন? এখন মুশকিল হলো এই গালি নিয়ে যার কথা বলে তার কোনো সন্তান শহীদ হয় নাই, তার বাবা মাও শহীদ হয় নাই, কেউ অন্ধ হয় নাই, পঙ্গু হয় নাই, তাই গালি এত বিষ লাগে, আর আওয়ামী লীগকে তার মধুর মতো লাগে। তো এখন আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই, আপনারা একটা মিডিয়ার ভাইরা কাইন্ডলি শুরু চেষ্টা করে দেখেন। এই যে গৃহযুদ্ধটা হওয়ার কথা ছিল, হইল না, তো অশান্তি তো কিছু থাকবেই, আমরা তো রাষ্ট্র গঠন করবো। পিলখানা হত্যাকাণ্ডের কথা বললে ক্যান্টনমেন্ট খেপে যায়, আমি পিলখানা হত্যাকাণ্ডের কথা বললে ক্যান্টনমেন্ট খেপে যায়, আমি বুঝি। যেই শাপলা গণহত্যায় সারা ঢাকার মধ্যে রাতের আধারে প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়ে অগণিত মানুষকে হত্যা করা হলো, এবং যেটার মধ্য দিয়ে ফজরের মধ্যে রক্ত ধুয়ে হাসিনা প্রথম শক্তি পেল যে যে কোনো গণহত্যা চালিয়ে ফজরের আগে রক্ত ধুয়ে আবার দেশ চালানো যায়। সেই গণহত্যার কোনো স্বীকৃতি নাই। আপনি তো তিনটে শব্দ লাগতো ভাই। আপনি যেখানে বললেন 1975-এর 7ই নভেম্বর, আপনি বললেন 90-এর অভ্যুত্থান, আপনি বলেন যে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, আপনি এতটুকু ঠিক কোন রাজনীতির কারণে বাদ দিলেন? পিলখানা হত্যাকাণ্ডের কথা বললে ক্যান্টনমেন্ট খেপে যায়, আমি বুঝি। এই আন্দোলনটি ক্যান্টনমেন্ট করে দিছে আওয়ামী লীগের, খুনি লীগের, জঙ্গি লীগের জন্ম ভারতে, তাদের মৃত্যু ভারতে, বাংলাদেশে তাদের কোনো শিকড় নাই। দেখেন এখন তাদের নতুন নেতৃত্ব আনতে চায় সজীব ওয়াজেদ জয়, দিল্লি আমেরিকায় বৈশা, আর নিজে দিল্লিতে আছে না না এটাও তো জানি না এখন কোন অবস্থায় আছে, টিকে আছে, কবরে আছে, নাকি ট্রমায় আছে নাকি নাই, এটা তো তার কালকে ক্লিয়ার করা উচিত। আমার ধারণা সে তো ভালো অবস্থায় নাই, কারণ যেই রিয়েকশন মেম্বার দেওয়ার কথা সেই রিয়েকশনও যে হাসিনা দিছে 15 বছর ধইরা, এখন তার পোলাপান সেই সব চুকলিং পং পং বলে, তার উচিত তো নারায়ণ তাকবীর বলে গালি দেওয়া, কিন্তু সে দিতেছে না। এত ভালো তো এই বয়সে তার হওয়ার কথা না। এই যে আমাদের মুখের ভাষা খারাপ হয়েছে, হয়েছে কেমনি? শেখ হাসিনা বানাইছে। আমাদের এখানে এমন পোলাপান আছে জীবনে একটা খারাপ কথা বলে নাই, জুলাইয়ের গণহত্যায় রক্ত দেখা, মস্তিষ্ক উড়ে যাওয়া দেখা এমন কোনো জঘন্য ভাষা নাই সে শেখ হাসিনার ব্যাপারে প্রয়োগ করে নাই। কারণ গণহত্যাকারীর বিপরীতে মাজলুমের গালি হইল তার মহত্ব। তা হাসিনাকেও তো আমরা গালি বন্ধ করতে চাই দুইটা কারণে। একটা হলো সে যদি প্রথমত এই গণহত্যার দায় স্বীকার করে বাংলাদেশের আদালতের কাছে নিজেকে সমর্পণ করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। যদিও সে যত মানুষকে হত্যা করেছে, আল্লাহর এটা নিয়ম, আপনি যদি আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন করেন, আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, জাকাত দিলেন না, যেই রাইটটা সরাসরি আল্লাহর সাথে সংশ্লিষ্ট, আল্লাহ চাইলে কারোকে জিজ্ঞেস না করে আপনার মাফ করে দিতে পারবে। কিন্তু যেটা বান্দার হক, মানে আপনি এত মানুষকে গুম করেছেন, খুন করেছেন, হত্যা করেছেন, হাক্কুল ইবাদ, সেই লোক আপনাকে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ নিজের মধ্যে সেটা রাখেন নাই যে আপনি তারা ক্ষমা করতে পারবেন। এই জন্য অনেকে বলে যে কেউ যদি কষ্ট দিতে চাও কাউরে, তাহলে নিজের বাপ মারে দিও, কারণ হলো হয়তো তোমার বাপ মাই তোমার একটু ক্ষমা করবে, অন্য কিন্তু কেউ ক্ষমা করবে না। সুতরাং হাসিনা সেটা করতে পারলে, তাকে যদি সে যাদেরকে হত্যা করেছে তারা যদি তারা ক্ষমা করে দেয়, তাহলে তো আমাদের কোনো দোষ। যদি আপনার নিজের বাবা মা ভাই বোন ইলিয়াস আলীর মতো হতো, আপনার পরিবারের কেউ আয়নাঘরেও যায় নাই, গুমও হয় নাই, খুনও হয় নাই, বরং আপনার বন্ধু বান্ধব পাচার করে হাজার হাজার কোটি টাকা পাঠিয়েছে, আপনারা ঢাকায় দেশে থেকে রাজনীতি করেছেন, কুসুম কুসুম বিরোধিতা করেছেন, কুসুম কুসুম সমালোচনা করেছেন, কিন্তু এখনো তাদের তরফে সাপোর্ট পাচ্ছেন। এই জন্য আপনার এই দুঃখবোধ হয়। যদি আপনার নিজের বাবা মা ভাই বোন ইলিয়াস আলীর মতো হতো, অথবা এমন কেউ হতো গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে, তাহলে বুঝতেন সুশীলতার ভাষা কেমন। আর মবের ব্যাপারে যেটা ব্যাপার, সেটা হলো আজ পর্যন্ত বাংলাদেশের একটা মিডিয়া বলতে পারবে এতগুলো মবের আশেপাশেও ইনকিলাব মঞ্চ 1 সেকেন্ডের জন্য গেছে। আমাদের প্রোগ্রাম তো শত শত মিডিয়া উনি বাংলাদেশে ব্যাক করলেন। সাইদি সাহেবের যখন রায় হলো, তখন 2 দিনে 153 জন মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হলো, কিন্তু জামাত ইসলামীর নেতা বেগম জিয়া তখন সিঙ্গাপুরের ট্রিটমেন্টে ছিলেন। আমার স্পষ্ট মনে আছে, উনি ট্রিটমেন্ট কমপ্লিট না করে উনি বাংলাদেশে ব্যাক করলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ওনাকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করতে গেলেন, উনি গ্রহণ করলেন না। এসেই উনি অফিসে ব্রিফ করলেন, হরতাল ডাকলেন, এবং উনি প্রথম বললেন গণহত্যা চালানো হয়েছে বাংলাদেশে। আমার মনে আছে বাংলাদেশের তাবৎ বুদ্ধিজীবীরা ডিকশনারি খুলে, এনসাইক্লোপিডিয়া খুলে বসলেন, জেনোসাইডের সংজ্ঞা জানে না, খালেদা জিয়া হচ্ছেন অশিক্ষিত, সুতরাং উনি এটাকে গণহত্যা বলতে পারেন না, ভুল বলেছেন। বেগম জিয়াই একমাত্র তখন বললেন না, এটা গণহত্যা হয়েছে। দেখেন কতজন মানুষ মরে গেছে, সেভাবে গণহত্যা হয় না। আপনি কিভাবে কিল করেছেন প্যাটার্নের উপরে গণহত্যা।
আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের। দাঁড়িয়ে যে আমার আব্বাও একজন আমার সমাজের একজন আলহামদুলিল্লাহ প্রভাবশালী বড় আলেম ছিলেন। আমি আলেম পরিবারের সন্তান। শাহবাগ থেকে যখন ডিপার্টমেন্টের দিকে যেতাম, বিশেষ করে চারুকলার দিকের সামনেটা অনেক ক্যারিকেচার করা ছিল, ছবি করা ছিল। বড় বড় দাঁত, রাক্ষস, রক্ত খাচ্ছে মানুষের ঘাড় মোটকে, তার মাথায় একটা টুপি আর মুখে দাড়ি। তো বারবার দেখতাম আর ভাবতাম যে এই ছবিগুলো তো আমাদের বাবা, চাচা, দাদা, যাদেরকে আমরা জ্ঞানও তো কখনো কোনো অন্যায় বা কারো হক নষ্ট করতে দেখি নাই, এদেরকে এমনভাবে পোট্রি করা হচ্ছে। কিন্তু 15-20 দিনের মধ্যে এমন অবস্থা হলো, আজকে আমি স্মৃতিটা আপনাদের সাথে শেয়ার করি যে আসলে প্রচণ্ড সাহস এবং ব্যক্তিত্ব বোধ নিয়ে যদি কেউ দাঁড়িয়ে থাকতে চায়, মানে আমাদের আমলের ত্রুটি আছে, আমাদের আমলের সবার কম বেশি ত্রুটি তো আছেই, কিন্তু শত আমলের ত্রুটি থাকা সত্ত্বেও সম্ভবত আল্লাহ তাকে ওই কাজটা সহজ করে দেন। আমি তখন ডিপার্টমেন্টে টুপি পরতাম, মানে এটা আবারও বলি, এই টুপি পরলে সওয়াব হবে, না পড়লে পাপ হবে, এই চিন্তা থেকে না। কারণ আমি ভার্সিটির ফার্স্ট ইয়ারে যখন যাই, আমার দ্বিতীয় ক্লাসেই আমার এক ডিপার্টমেন্টের টিচার, উনি ফার্স্ট বেঞ্চ থেকে একদম পিছনের বেঞ্চে আমাকে পাঠিয়ে দিয়েছিলেন। আমি পলিটিক্যাল সায়েন্সের ছিলাম এবং তিনি বলেছিলেন যে এটা মাদ্রাসা না ইউনিভার্সিটি, অনেক বিরাট ক্যাচাল। তো আমার বন্ধুরা আমাকে বলেছিল তুমি ড্রেসটা চেঞ্জ করো অন্তত। তো ওদিন থেকে আমার মনে হয়েছিল যে বাংলাদেশের মতো জায়গায়ও আমার এতটুকুন আইডেন্টিটি ক্রাইসিসের মধ্য দিয়ে যেতে হবে, এইটা আমি যাব না। এইটা না যে এইটা ছেড়ে দিলে আমার যারা প্যান্ট শার্ট পরে তাদের পাপ হয়, সেটা না, কিন্তু আমি ভীষণ স্ট্রিক্ট ছিলাম যে আমি এভাবেই থাকবো, তাতে কপালে যা আছে। তো ব্যাপার যেটা হলো, যখন শাহবাগ চলে তখন আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ম্যাম, নাম বললে অনেকেই চিনবেন, উনি বাংলাদেশের একজন প্রথিতযশা বুদ্ধিজীবীর ওয়াইফ, দুজনেই বুদ্ধিজীবী। তো পুরো ক্লাসে 280 জন, তখন আমরা সেকশন ভাগ হয় নাই, আমার মাথায় টুপি আর 3-4 জন। তো ক্লাসে পড়া জানানোর জন্য আমাকে ম্যাম জিজ্ঞেস করলে এই হেফাজত দ্বারা, মানে আমাকে এই করে বলল। তো আমার ভীষণভাবে মনে আছে, এবং তিনি আমাকে বলেছিলেন হেফাজতের আমির, কারণ তখন তিনি জেন্ডার অ্যান্ড উইমেন কোর্সটা পড়াচ্ছিলেন এবং সেখানে নারীর অধিকার নাই এই ব্যাপারে সিডো নিয়ে পড়াচ্ছিলেন। তো সেসব নিয়ে আমরা আলাপ করতাম। তো এরপরও আমি একটা কথা বলে রাখি, ঢাকা ইউনিভার্সিটি সম্ভবত অন্য সব জায়গা থেকে এটুকুন কারণেই ভিন্ন যে সেই প্রচণ্ড উত্তাল সময়েও আমরা ডিপার্টমেন্টে এটা নিয়ে তর্ক করতে পারতাম টিচারদের সাথে, খুব অল্প মানুষ হলেও এইটুকুন অন্তত সত্য স্বীকার তো করতে হবে। তা আমার মনে আছে এরপর থেকে ম্যাডাম আমাকে 2-3 দিন ভিন্ন ভিন্ন কারণে ফোন, মানে একদিন আমরা বড় মিটিং করছি, বলছি ভিতরে কে, আমি বললাম ম্যাডাম আমি হেফাজতের আমির। এরপর ম্যাডাম যতদিন আমাকে জিজ্ঞেস করেছেন আমি আমাকে পরিচয় দিয়েছি আমি হেফাজত। এর মানে আমি ভাবলাম যে তখন তো আমরা এত ম্যাচিউর না, বা এখনও আমরা তো ম্যাচিউর না, কিন্তু ঠিক আমাকে যেটা দিয়ে আমার আইডেন্টিটি নষ্ট করে ফেলতে চায় মানুষ, সেটাকে যদি আমি দৃঢ়ভাবে ধরে রাখার মতো সাহস করি, আল্লাহ সহজ করেন। যখন আমাদেরকে হেফাজত বলে গালি দেওয়া হয়েছে, আবারও আমি বলি হেফাজতের 13 দফা নিয়ে আমার নিজের অনেক প্রশ্ন আছে, আমার অনেক আপত্তি আছে। এই সমস্ত আপত্তি একপাশে রেখেই আমি বলেছিলাম প্রকাশ্য দিবালোকে শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষকে ঢাকায় ডেকে চতুর্দিক বন্ধ করে ঘন্টার মধ্যে 1.5 লক্ষ বুলেট ছুড়ে গণহত্যা করা যাবে না, এবং এটা গণহত্যা। এই গণহত্যাকে গণহত্যা বলে বলতে পারবার যে হিম্মত অল্প কিছু মানুষের ছিল। তো যেটা হয়েছে এবার দেখেন, তখন যেই হেফাজত বলার মতো আমাদের হিম্মত আল্লাহ দিয়েছিলেন, আজকে বাংলাদেশে 2024-এ সেই আবারও করে তারা রাজাকারের সন্তান, রাজাকারের নাতিদেরকে দিব। তখন আমরা তুমি কে আমি কে, রাজাকার রাজাকার এই কথা বলে, মানে আমাকে দিয়ে দেখে তুমি আমাকে আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করো, আমাকে ভিকটিম করো, আমার মানবিক মর্যাদা ভুলুণ্ঠিত করো, আমি সেটা তো তোমার, আমি রাজাকার তো তুই কি, এই কথা বলেই কিন্তু আমরা রাজপথে নেমে এসেছিলাম এবং মসনদ ভেঙে গেছে। আপনারা কি জানেন এই যে জিয়াউর রহমান গণতন্ত্র ফিরেইলেন, যার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ পাইল বাকশালের পর, সেটা কিসের মধ্য দিয়ে? তখন তো সংসদ নাই, সংবিধান তো সংশোধনও করা যাইতেছিল না। কিসের মধ্য দিয়ে? জিয়াউর রহমানের সামরিক ফরমানের মধ্য দিয়ে। পৃথিবীর একমাত্র একজন সামরিক শাসক যিনি ফিল করলেন না সামরিক পন্থা দিয়ে করা যাবে না, গণতন্ত্রে ফিরতে হবে। এবং দেখেন হাসিনারে এবং আওয়ামী লীগের চরিত্রটাই হলো এরকম, এর যে একটু ভালোবাসে তারই সে হত্যা করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি দিছিলেন, সুযোগ দিছিলেন এবং বলছে থাক সবাই রাজনীতি করুক। আসার 1 মাসের মধ্যে জিয়াউর রহমান শহীদ হয়ে গেছে, 13 দিনের মধ্যে। এবার দেখেন এই যে আমরা এখন যারা সবাই করতেছি, সুতরাং এটা একটা বিষ। এই বিষের সাথে আমরা কীভাবে লড়াই করব? জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে। সুতরাং পলিটিক্যাল পার্টি এবং সবার প্রতি একটা কথা, প্লিজ আপনারা বিএনপিকে শতভাগ কর্নার করে দিন না।
বিএনপি এই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য আমাদের একটা বড় শক্তি। এই শক্তিকে এত বেশি কর্নাট করা যাবে না যাতে তারা গিয়ে আওয়ামী লীগের হাত ধরে ফেলে। তারা যদি আওয়ামী লীগের হাত ধরে ফেলে তাহলে লড়াইটা তো আমাদের জন্য আরো কঠিন হয়ে যাবে। বরং বিএনপির প্রতি আমাদের চ্যালেঞ্জ হলো, যেই বিএনপি বাকশালী সংবিধানের প্রতি প্রেম দেখাবে তারে শহীদ জিয়ার ছবিটা সামনে এনে বলতে হবে যে এই বাকশালী সংবিধান তো জিয়াউর রহমানই ছুঁড়ে মারছিল। বেগম জিয়া বলেছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। এখন বেগম জিয়ার চেয়েও নতুন বিএনপি আসছে, বেশি প্রেমের বিএনপি। যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামোফোবিক জায়গা থেকে বাংলাদেশের মুসলমান, বাঙালি মুসলমান সব আইডিয়াকে ধারণ করে বাংলাদেশে জাতীয়তাবাদ তৈরি করলেন। এখন একটা নতুন বিএনপি গজাচ্ছে, কেউ চেষ্টা করতেছে পুরো বিএনপিটাকে একটা ইসলামোফোবিক বিএনপি করা। এই যে হাদি একদিনে জন্ম নেয়নি, এই হাদির মতো লোক তৈরি করতে অনেক সময় লাগে। শোনেন, আপনাদেরকে এখনো বলি, আপনারা যারা এখনো সচেতন হননি, এখনো আপনারা সোচ্চারভাবে কথা বলছেন না, কেন কথা বলছেন না? গণমাধ্যম তো স্বাধীন, আজকে তো ফ্যাসিস্ট কেউ নেই। গণমাধ্যমে কথা বললে আপনাকে গুম করা হবে, আইনে করানো হবে, আজকে তো এখন কেউ নাই ভাই। আপনারাও হাদি হয়ে ওঠেন, আপনারা হাদি হয়ে দেশপ্রেমের কথা বলেন হাদির মতো। আমি এই কথাটাই বলবো। তো যাই হোক, সর্বশেষ আশার বাণী যেটা হচ্ছে যে পিনাকি ভট্টাচার্যের একটা পোস্ট করলাম। তিনি লিখেছেন যে তার যে গুলিটি ঢুকেছে ব্রেনের খুব কাছাকাছি দিয়ে গিয়েছে। আশা করি খুবই সংকটাপূর্ণ মুক্ত, আশঙ্কামুক্ত অবস্থা থেকে কিছু একটা ভালো পর্যায়ে গেছে। হায়াত মৌতের কথা বলা যায় না। ডক্টর নাভেল বলেছেন তার ফেসবুক পোস্টে যে ওনার যে অপারেশনটি হয়েছে খুবই ক্রিটিক্যাল অপারেশন। তার মস্তিষ্কে প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে। মাথার একপাশে খুলি অপারেশন করে আলাদা করে রাখা হয়েছে যাতে মস্তিষ্কের চাপ কমানো যায়। চিন্তা করা যায়, ভাবা যায় কি একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি, কি একটা দেশ। সামনে নির্বাচন ঘিরে নির্বাচন যাতে না হয়, নির্বাচন যাতে বানচাল হয়, এজন্য একটা পক্ষ খুব গভীরভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে, দেশি বিদেশি সবাই মিলে। তো মনে রাখবেন, আমরা এখনো দমে যাইনি, দেখেন কি হয়। আমরা এখনো দমে যাইনি, আমরা এখনো মরে যাইনি। আজকে আমি মারা যাবো, তাতে কি হয়েছে? আমার মতো আদর্শ নিয়ে অথবা হাদির মতো আদর্শ নিয়ে লক্ষ লক্ষ মানুষ ঘরে ঘরে জন্ম নিবে। তো সবাইকে হাদি ভাইয়ের জন্য বিশেষ করে দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে সুস্থ করে নেক হায়াত দান করে এবং আমাদের মাঝে আবার ফিরে আসেন, আবার কথা বলেন, আবার দেশের সেবা, সমাজের সেবা, রাষ্ট্রের সেবা করেন। এই কথা বলে আমার সংক্ষিপ্ত হাদি ভাইয়ের এই দুঃখ বেদনা নিয়ে আমার অভিপ্রায়, আমার অন্তরের অভিপ্রায় প্রকাশ করলাম। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।